প্রাক্তন স্পিকার অর্থাৎ শেখ হাসিনার আমলের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অ্যারেস্ট হন এপ্রিল মাসের 7 তারিখে এবং গতকাল অর্থাৎ এপ্রিল মাসের 12 তারিখে ওনাকে জামিন দেওয়া হয়। উনি জামিনের আদেশ পান বা 12টার দিকে এবং বিকেলের ভিতরে উনি একজন তাকে রিলিজ দিয়ে দেওয়া হয় জেলখানা থেকে বেশ দ্রুত সময়ের ভিতরে। খুব যারাই অ্যারেস্ট হয়েছেন আগস্টের 2024 সালের আগস্টের পট পরিবর্তনের পরে তাদের ভিতরে মনে হয় উনি দ্রুততম রিলিজ পাওয়া যারা গ্রেফতার হয়েছিলেন তাদের ভিতরে দ্রুততম রিলিজ পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন এই প্রাক্তন স্পিকার। অবশ্যই এটা মনে করা হয় দ্রুততম অনেকের ভেতরে, কিন্তু দ্রুততম নন। সাবের হোসেন চৌধুরীকে অ্যারেস্ট বা কাস্টডিতে নেওয়া হয়েছিল এবং অত্যন্ত দ্রুততার সাথেই তাকে জামিন দিয়ে দেওয়া হয়। একদিন বা এরকম সময়ের ভিতরে ওনাকে জামিন দিয়ে দেওয়া হয়। দুটো ক্ষেত্রেই সাবের হোসেন চৌধুরী এবং শিরীন শারমিন চৌধুরী এনাদের দুজনের ক্ষেত্রেই একটা কথা বাজারে চাউর হচ্ছে যে আন্তর্জাতিক চাপ ছিল। সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রেও যেমন ছিল, এই ডেপুটি স্পিকার এই স্পিকারের ক্ষেত্রেও ছিল, প্রাক্তন স্পিকারের ক্ষেত্রেও ছিল। তো চাপ কারণ হচ্ছে যে ওনারা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, স্পিকারদের সংগঠন এবং এমপিদের সংগঠন ইত্যাদিতে থাকেন এবং ওখান থেকে চাপ এসছে বা বাইরের কাছাকাছি দেশ থেকে চাপ এসেছে, এই জন্য রিলিজ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই যে আইন তার নিজের ধারায় চলেছে এবং বিজ্ঞ আদালত কেসের মেরিট বিবেচনা করেই এই শিরীন শারমিনকে বেইল এবং মুক্তিটা দ্রুত সময়ে মুক্তি করা হয়েছে। এখন শিরীন শারমিন চৌধুরী উনি কিন্তু যেরকম দুধে ধোয়া তুলসী পাতা হিসেবে অনেকে পোট্রে করার চেষ্টা করছেন, কারণ উনি নাকি ভালো ছাত্রী ছিলেন। ভালো ছাত্রী অবশ্যই ছিলেন, বোর্ড স্ট্যান্ড করা, কিন্তু তারা যে বোর্ড স্ট্যান্ড করা বা মাস্টার্স অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ব্যক্তি যে কোনো রকম দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের সাথে যুক্ত থাকতে পারেন না এমন বলা যায় না। হাসিনা আমলে যারাই এমপি ছিলেন, যারাই স্পিকার ছিলেন, তারা এক প্রকারের ফ্যাসিস্ট এনাবলার ছিলেন। তারা বৈধতা দিয়েছেন স্বৈরাচারকে। তো শিরীন শারমিন চৌধুরীর কাছেও সুযোগ ছিল, উনি যেহেতু পট পরিবর্তনের পরে উনি করলেন, পদত্যাগপত্র পেশ করলেন চুপ্পু সাহেবের কাছে। তো উনি যখন বিভিন্ন রকমের দেশবিরোধী আইনগুলো প্রণীত হচ্ছিল, হ্যাঁ, এবং বিএনপির বিরুদ্ধে আপনারা সবাই জানেন যে জিয়ার মাজারের ব্যাপারে নানা রকম দেশবিরোধী যে আইন, সেখানে তার বিবেক জাগ্রত হয় নাই এবং উনি এগুলো অ্যালাউ করেছেন, পাস করে দিতেন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে ইত্যাদি বলে, যেরকম আর কি নর্মস অফ দ্য পার্লামেন্ট, ওইভাবে উনি বের করে দিয়েছেন। সুতরাং ওনার প্রতি আমি কোনো রকম অস্ত্র বিসর্জন করছি না, ওনার যে হাল হয়েছে। কারণ উনি তো 2 বছর এক প্রকার, যেটা বোঝা যাচ্ছে আর কি, বা বিভিন্ন সূত্র মারফত যে আমরা খবর পাচ্ছি, উনি বিগত এই 20 মাস ধরে অনেকটাই 5ই আগস্ট 2024-এর পর থেকে অনেকটা গৃহবন্দী টাইপেরই ছিলেন এবং ওনাকে যেরকম দেখানো হচ্ছে, নানা সূত্র আমাদের বলছে, সমর্থিত অসমর্থিত সূত্রই বলবো এখন পর্যন্ত, উনি আসলে এই ধানমন্ডির এই যে বাসা থেকে অনেকে অ্যারেস্ট করা হয়েছে, এই 20 মাস উনি কিন্তু এখানে বসবাস করেন। অনেকে বলছেন উনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেখান থেকে তাকে আনা হয়েছে, পরে নানা রকম খেলা হয়েছে আর কি এখানে। তবে এটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় যে যেই মামলায় তাকে কারান্তরীণ করা হলো এবং যেই মামলার উনি বেলে মুক্ত, এখন জামিনে মুক্ত, সেই মামলার মেরিট নিয়ে তো সন্দেহ অবকাশ রয়েছে। উনি একটা অ্যাটেম্পট টু মার্ডারের মামলায় তো তাকে আসলে বেশি দিন রাখা যায় না, বা এর থেকে বেশি দিন হয়তো ঘুরে পেঁচে রাখা যেত, কিন্তু কেন রাখা হবে? এটা তো
অন্যায়, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকতো নানা অপকর্মের, অপকর্ম এইটা ছাড়া, এটা তো এখন বাংলাদেশে তো এরকম রেজিগনেশনের এটা প্র্যাকটিস না, বা কারো কোনো দলের লেজুর বৃত্তি করা স্পিকার হয়ে সেটাও কার্যকর না, বা প্রতিবাদ জানানো স্পিকার হয়ে এই যে উনি কে মমতাজ বেগম গান করবেন উনি অ্যালাউ করছেন, এবং যে অথরিটি আমরা বর্তমান স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে দেখতে পাচ্ছি তার লেশ মাত্র তো না ছিল না। কিন্তু এগুলো তো অপরাধ না, এগুলো তো মামলার বিষয় ছিল না। তাকে মামলা দেওয়া হয়েছিল জুলাই আন্দোলন চলাকালীন, জুলাই বিপ্লব চলাকালীন একজনকে হত্যা প্রচেষ্টার অভিযোগে। তো সেটা যুক্তিযুক্ত হয় নাই তাকে দেওয়াটা, এবং তাকে এভাবে অ্যারেস্ট করে রাখাটা, এবং আরো অনেক কিছু আছে। উনি এতদিন কোথায় ছিলেন এই প্রশ্নটা সবার মুখে মুখে আছে। এটা আমরা জানি না কবে নাগাদ বা আদৌ কোনোদিন আমরা এর উত্তর পাবো কিনা। আমাদের এরকম অনেক কিছুই যেটা রাষ্ট্র মনে করে, যদিও সংবিধানে বড় বড় করে রাখা, যে সংবিধান নিয়ে অনেকে অনেক মায়া আছে, দরদ আছে, সেখানে আছে জনগণের মালিক, মানে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিক জনগণ। তো সেই জনগণকে জানানোর প্রয়োজন বোধ করে না। বহু কিছু রিপোর্ট, অনেক কিছুই রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জনগণকে জানানো হয় না। বৃহত্তর স্বার্থে বলতে কোট আন কোট বলছে। তো এরকম উনি কোথায় ছিলেন, বা এর আগেও একটা অ্যারেস্ট নিয়ে, যে তারা এখনো জেলে আছেন, একজন আইনমন্ত্রী এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাদেরকে নৌকায় পাওয়া গেল। এটাও অনেকে বিশ্বাস করেন নাই জিনিসটা, যে ওনারা নৌকা করে সমুদ্র বুড়িগঙ্গা থেকে ওনারা বঙ্গোপসাগর হয়ে কোথাও পালাবেন, কাঠের নৌকা বা ইঞ্জিন চালিত নৌকা, এটাও বিশ্বাস করেননি। এটাও একটা অনেক কিছু সাজানো ছিল। সেটা ছিল ইন্টারিম পিরিয়ডে। আর এবার হলো পলিটিক্যাল গভর্নমেন্ট যখন 2/3 মেজরিটি নিয়ে পাওয়ারে রয়েছে, তাদের আমলে আর কি এরকম একটা ঘটনা ঘটলো। তো শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে আমি দেখলাম মিডিয়াতে অনেকেই খুব দুঃখিত। আমি ওরকম দুঃখ পাই নাই তাকে আইনি হেফাজতে বা অ্যারেস্ট করাতে। ওনার এটা প্রাপ্য ছিল, এবং ওনার বিরুদ্ধে অন্য মামলাও দেওয়া যেতে পারত, তো যেটা দেওয়া হয় নাই। তো উনি এখন মুক্ত হয়ে কি উনি জানাবেন যে উনি আসলে 20 মাস কোথায় ছিলেন? কারণ জুনায়েদ আহমেদ পলক, যিনি এখন কারান্তরীণ আছেন, কে জানে কোন সময়, যেভাবে জামিন হচ্ছে, কোন সময় উনিও বেরিয়ে যাবেন। তো তারা কি, উনি বলেছিলেন যে উনি একসাথেই ছিলেন, যেই মুহূর্তে শেখ হাসিনার পতন হয় এবং সে পালিয়ে যায়, তখন তারা একসাথেই ছিলেন, সংসদ ভবন এলাকায় ছিলেন, এবং সেখান থেকে জেনারেল ওয়াকার, বর্তমান সেনাপ্রধান, তখনও উনি সেনাপ্রধান ছিলেন, তার আগে হাসিনার আমলেও উনি সেনাপ্রধান ছিলেন। তো এই মানে 3টা গভর্নমেন্টকে সার্ভ করা সেনাপ্রধান। তো এই ভদ্রলোকের প্রচেষ্টায় সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়, জুনায়েদ আহমেদ পলককে এবং তার সাথে যারা ছিলেন, ইনক্লুডিং এই শিরিন শারমিন চৌধুরী। তো তার এটা জানার অধিকার আছে জনগণের। আর এই রকমের মামলা আর কত? তাহলে তো মামলাটা দেওয়াই হচ্ছে আপনার এই জন্য যে যাতে তারা দ্রুত বেরিয়ে আসতে পারেন। আর যারকে আপনারা দ্রুত বেরিয়ে আসবেন তাকে অ্যারেস্ট করার দরকার কি? ওই দিন জামিন দিয়ে দিলে কি হতো? যেদিন 7 এপ্রিল তাকে অ্যারেস্ট করা হলো এবং কোর্টে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটলো, ধাক্কাধাক্কির ভিতরে উনি পড়ে গেলেন। ভদ্রমহিলা 60 বছর বয়স হয়ে গেছে, মানে ওনার অফিসিয়াল জন্ম তারিখ হচ্ছে, মানে জন্ম সাল হচ্ছে 1966। 60 বছরের একটা মহিলা পড়ে গেলেন, এবং তাকে স্পষ্টতই দেখা যাচ্ছিল যে উনি খুব, তার শারীরিক অবস্থা খুব একটা না, খুব একটা সুস্থ উনি ছিলেন না, এবং উনি বেশ বেদনাক্ত একটা চেহারায়, তার বেদনার ছাপ ছিল চেহারার ভিতরে। তো এরকম কিছু করার দরকার ছিল না, তো ওখানেই তাকে দিয়ে দেওয়া যেত।
যদি 5 দিনের ভিতরেই আপনার জামিন হয়ে যায়, মামলা এতই দুর্বল থাকে, এখানে জামিন চাওয়া মাত্র জামিন হয়ে যায় ফার্স্ট হিয়ারিং এই যে মানে সেকেন্ড আই মিন আফটার দি অ্যারেস্ট, কোর্টে প্রডিউস করার পরে উনি প্রথমবার দাঁড়ালেন এবং জামিন পেয়ে গেলেন। জামিন পাওয়ার যোগ্য উনি যোগ্য কি যোগ্য না এটা আদালত ঠিক করবে। আদালত তো তখনও এমনকি তখন তাকে রিমান্ডের আবেদন করেছিল, যেটা সবসময় দেখে রিমান্ডের আবেদন করে, যাকেই অ্যারেস্ট করে তাকেই রিমান্ডের আবেদন করা হয়। আমি শুধু রাজনৈতিক এর কথা বলছি না, পুলিশের এটা প্র্যাকটিস হয়ে গেছে, সে স্বৈরাচারী আমল তারও আগের থেকেই তারা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তুচ্ছাতি তুচ্ছ ঘটনার পরে, স্পেশালি পলিটিক্যাল লোকদেরকে। আমরা হাসিনার আমলেও দেখেছি, তার আগের আমলেও দেখেছি, ইন্টারিম আমলেও দেখেছি। এতে এখন তারেক রহমানের সময় আমরা দেখছি যে তাকে রিমান্ডে চাওয়া হলো, আদালত তার ভাবে চিন্তা করে হ্যাঁ তাকে রিমান্ডটা দেননি, রিমান্ড মঞ্জুর করেননি। এবং বেইলের যেটার জন্য ওনার আইনজীবীরা, শিরিন শারমিন চৌধুরীর আইনজীবীরা যেটা চেয়েছেন, উনি নিজেও একজন খুব লয়ার ছিলেন, তো পলিটিক্সে ছিলেন এবং সংরক্ষিত আসন থেকে বের হনো মনে হয় প্রথম স্পিকার কোনো রকম এটা বিশ্বের নজির কম। অনেক দেশেই বিভিন্নভাবে সংরক্ষিত, মহিলা ছাড়াও আরও বিভিন্ন নানা রকম সংরক্ষণ আছে, তো এরকম হয় নাই। তো সেটা একটু অন্য প্রসঙ্গ, কিন্তু আমরা যেটা চাই যে ওনার এই 20 মাসে কি হয়েছিল, উনি কোথায় ছিলেন, এটা উনি কি বলবেন কি না জানার তো দরকার আছে, যেরকম বললাম জানার দরকার আছে এটা তো। বা উনি কি একটা বই লেখার অপেক্ষা করবেন, যেখানে আমরা অনেক সময় দেখেছি, মওদুদ আহমেদের ক্ষেত্রে দেখতাম অনেক কিছু তার, উনি জেলখানায় থাকতেন, বই লিখতেন, তো এখন তো উনি বাইরে আছেন, বইও লিখতে পারেন, বা নিশ্চয়ই মিডিয়া এখন তো ওনার ইন্টারভিউ করার কথা, মিডিয়ার চেষ্টা তো করবে। তো আমার ধারণা উনি হয়তো বলতে পারবেন না, এরকম কিছু বাধ্যবাধকতা তার উপরে আছে, কিন্তু আশা করি উনি বলবেন। একজন স্পিকার, উনি দেশের তৃতীয় মানে প্রেসিডেন্স অনুযায়ী 3 নম্বর ব্যক্তি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারপরে স্পিকার। তো এই স্পিকারের জন্য যথাযুক্ত ব্যক্তি শিরিন শারমিন চৌধুরী ছিলেন না, এই অগস্ট চেয়ারের জন্য উনি যথাযুক্ত ব্যক্তি ছিলেন না, এই জন্য তো তাকে অ্যারেস্ট করা যায় না। তো তার কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন কিনা এটা প্রমাণ সাপেক্ষ, সে নিয়ে কোনো রকম মামলা হয় নাই তার এগেনস্টে, কিন্তু উনি ফ্যাসিস্ট এনাবলার ছিলেন। এটা আমাদের দেশে এখন পর্যন্ত দণ্ডবিধি অনুযায়ী এটা কোনো ক্রাইম নয়, বা দালালি করা সরকারের যারা দালাল ছিল সেটাও কোনো ক্রাইম না। হ্যাঁ, আর যারা সরকারের, তো এইভাবে বিবেচনা করে যেহেতু তাকে ছাড়া হয়েছে, তো একই ব্যাপারে তো 2টা আইন থাকতে পারে না। আমাদের আরো ভালো মতো খতিয়ে দেখা উচিত যে শিরিন শারমিন চৌধুরীর মতো অপরাধ, যদি আমরা অপরাধ বলি, এরকম অপরাধের জন্য কেউ যদি জেল খাটছেন 20 মাস ধরে, বা কিছু সময় ধরে, অন্য সময় ধরে, দীর্ঘ সময়, স্বল্প সময় ধরে, তাদেরকেও এটা রিভিউ করে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত আপনার। কারণ উনি স্পিকার বলে একটা বিশেষ সুবিধা পেয়ে যাবেন, এটা তো ঠিক না। ঠিক একই রকমের অভিযোগে, হত্যা মামলা ইত্যাদি অভিযোগে আমাদের আরো ব্যক্তিরা আছেন, সাহিত্যিকও আছেন, সাংবাদিকও আছেন, তো তাদেরকে কেন ওনাদেরকে বারবার আনা হচ্ছে, যাচ্ছে না, এবং কিছুই প্রমাণিত হচ্ছে না? কেস কি ঠিক মতো ফ্রেম করা হয়েছে আমরা জানি না, একটা ধোঁয়াটে আবহ রয়েছে এখানে। তো এদের যারা অ্যারেস্ট হয়েছে তারা সবাই মোটামুটি 2-4 জন ব্যতিক্রম ছাড়া সবাই দালালি করতো। তো অনেক দালাল তো বাইরে বসে আছে, তারা টিভিতে বিভিন্নভাবে এরকম তাদের বক্তব্য দিচ্ছে, সরকার বিরোধী কথা বলছে, ইত্যাদি বলছে। তো কিছু লোককে একই অপরাধের জন্য আপনি অ্যারেস্ট করে রেখে দিবেন, আবার কিছু লোককে তাদের কথিত পীর
স্টার ব্যবহার করাতে অনেক সমালোচনার শিকার হয়েছে, যে আপনার একটা দুর্ভাগ্যজনক ঘটনায় একজন পীর নিহত হয়েছেন। তো এই কথিত এই অপরাধের জন্য, কথিত হত্যা মামলার জন্য, কথিত হত্যা প্রচেষ্টার মামলায় আপনি দিনের পর দিন একজনকে রেখে দেবেন, আবার আরেকজন আন্তর্জাতিক চাপ থাকুক বা দেশের অভ্যন্তরীণ চাপ থাকুক, সোশ্যাল মিডিয়ার চাপ থাকুক, মেইন স্ট্রিম মিডিয়ার চাপ থাকুক, সেই জন্য তাকে আপনারা 4-5 দিনের ভিতর ছেড়ে দেবেন। একজনকে তো সে সাবের হোসেন চৌধুরীকে তো ওনাকে আবার রিফাইন্ড আওয়ামী লীগ কথাটা আসছিল না, এখন একটু কমে আসছে কথাটা, মানে প্রচলন। তো এই রিফাইন্ড আওয়ামী লীগের গঠন করার জন্য নাকি সাবের হোসেন চৌধুরীকে দরকার ছিল, আবার বিদেশি চাপের কথা বলা হচ্ছে। এরকম হয় না, আইনের দৃষ্টিতে সবাই সমান। এই জিনিসটা যদি শুধু কথার কথাই হয়ে থাকে, তাহলে অত্যন্ত ভয়াবহ দুর্ভোগ এবং হতাশা আমাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।